প্রাথমিক বিদ্যালয় পড়ি তখন থেকে জহির রায়হান, হুমায়ুন আহমেদ কিংবা সুনীল গঙ্গোপাধ্যায় এই নামগুলোর সাথে আমি পরিচিত। পাঠ্য বইয়ের কবিতা আবৃত্তি করতে চাইতো না, সবাই চাইতো নিজে নিজে কবিতা লিখে আবৃত্তি করতে। কবিতা লিখতাম, পত্রিকায় পাঠাতাম। এরকম করতে করতে 15 সালে এসে আমার মনে হলো যে হ্যাঁ, এখন আমি হয়তো বই করতে পারি। এবং আমার প্রথম বইয়ের প্রকাশক উনি। প্রথম বইটি ছিল 2015 সালে, ভালোবাসার স্মৃতিচিহ্ন। ভূতের বাড়ি অস্ট্রেলিয়া, ভূতের চশমা। আমি নিজেও অনেক সময় সন্দিহান যে হয়তো ভূত নেই, আবার অনেক সময় আমার মনের মধ্যে জেগে ওঠে কেন ভূত থাকবে না। আমি যদি বাচ্চাদের জন্য লিখি, শিশু সাহিত্য লিখি, তাহলে অবশ্যই আমাকে সেই বয়সে ফিরে যেতে হয়। আমি স্বপ্ন দেখতাম যে কখন অনন্যা থেকে আমার একটি বই আসবে, সময় থেকে আসবে, কিংবা প্রথমা থেকে আসবে। বইয়ের গন্ধে মিশে আছে বিকেলের আলো, পাতা উল্টানোর শব্দে যেন জেগে ওঠে হাজারো অক্ষর। কোথাও নতুন লেখকের প্রথম বই, কোথাও বা পাঠকের দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি। এই যেন কেবল মেলা নয়, এই যেন স্বপ্নের উৎসব, শব্দের উৎসব, মানুষের উৎসব। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অমর 21 বইমেলায়। এই মেলার ভিড়ের মধ্যেই হয়তো দাঁড়িয়ে আছেন কোনো স্বপ্নবাজ মানুষ, যিনি তার নির্ঘুম রাত, অগণিত প্রত্যাখ্যান আর নিজের ত্যাগ নিয়ে লেখা বইটি আপনাদের হাতে তুলে দিচ্ছে। আজকে আমরা এই স্বপ্নবাজ মানুষদের সাথেই কথা বলবো, জানবো তাদের সংগ্রাম। আজকের আয়োজন শখের মেলা প্রেজেন্টস অক্ষরের গল্প। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি ভালো। আশা করি আপনিও ভালো আছেন নিশ্চয়ই। জি আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমরা আপনার কাছ থেকে আপনার লেখালেখির একদম শুরুর জার্নিটা শুনতে চাচ্ছি, যে লেখালেখির শুরু থেকে আপনি বই প্রকাশ করা পর্যন্ত যেই জার্নিটা আপনার ছিল। আসলে আমি এমন একটা আবহে বড় হয়েছি, ছোটোকালে যখন প্রাইমারিতে পড়াশোনা করতাম, আমার ছোট চাচা প্রচুর বই পড়তেন। আবার আমার মামা ছিল, উনিও বই পড়তেন। তো একটা আবহে যখন আমি প্রাথমিক বিদ্যালয় পড়ি তখন থেকে জহির রায়হান, হুমায়ুন আহমেদ কিংবা সুনীল গঙ্গোপাধ্যায় এই নামগুলোর সাথে আমি পরিচিত, তাদের লেখা না পড়লেও। পরবর্তীতে দেখা যায় যে এই নামগুলো শুনতে শুনতে তাদের প্রতি এক প্রকার ভালোবাসা জন্মায়। সেই ভালোবাসার থেকেই একসময় লেখক সত্তাটা জেগে ওঠে। আর কি মনে করে আপনার মনে হলো যে আমি যদি একটা বই লিখি তাহলে এই বইটা সেল হবে বা মানুষ পড়বে? আসলে এটা লেখালেখির সব কাজের জন্য আসলে একটা পূর্ব প্রস্তুতি থাকে। আমি মনে করি যে যারা লেখক হতে চায়, লেখালেখিতে টিকে থাকতে চায়, তাদেরও একটা পূর্ব প্রস্তুতি দরকার। আমি আবার সেই স্কুল জীবনেই ফিরে যেতে হয়। তো আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম, সাপ্তাহিক অনুষ্ঠান হতো, কালচারাল প্রোগ্রাম হতো স্কুলগুলোতে। দেখা যেত যে কেউ পাঠ্য বইয়ের কবিতা আবৃত্তি করতে চাইতো না, সবাই চাইতো নিজে নিজে কবিতা লিখে আবৃত্তি করতে। তো ওই জায়গা থেকে আমি একবার চেষ্টা করলাম, একটা কবিতা লিখে ফেললাম। ওটা সবাই খুব বাহবা দিল, আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে। পরবর্তীতে আমার মাথায় একটা নেশা চেপে গেল যে আমি তো লিখতে পারি। তো এইভাবে 1-2 করে লিখতে থাকলাম। এক সময় মনে হলো যে আমি বই প্রকাশ করব। তো 2010 সালে বাংলাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন স্যার, ওনার সাথে কথা হলো বই প্রকাশের ব্যাপারে। তো উনি বললেন যে আসলে তুমি কি লেখালেখিতে টিকে থাকতে চাও নাকি হারিয়ে যেতে চাও? তো আমি বললাম যে অবশ্যই আপনার মতো বড় লেখক হতে চাই। তো তখন উনি বললেন যে তাহলে তোমাকে টিকে থাকতে হলে প্রস্তুতি নিতে হবে। তারপর 10 সাল থেকে আমি গল্প লিখতাম, ওনাকে দেখাতাম, কবিতা লিখতাম, পত্রিকায় পাঠাতাম। এরকম করতে করতে 15 সালে এসে আমার মনে হলো যে হ্যাঁ, এখন আমি হয়তো বই করতে পারি। তারপর 15 সালে প্রথম বই, এবং প্রথম বইয়েই ভালো সফলতা। তারপর থেকে আর কি কন্টিনিউ চলে আসছে লেখালেখিটা। অনেক লেখকদের কাছ থেকে শোনা যায় যে নতুন লেখক হিসেবে তারা যখন বই প্রকাশ করতে চায় তখন প্রকাশনী থেকে তাদেরকে সাপোর্ট করা হয় না। তো এইরকম কোনো ঝামেলায় আপনাকে পড়তে হয়েছিল কিনা? না, এই দিক থেকে আমি খুবই ভাগ্যবান, কারণ আমার প্রথম বইয়ের প্রকাশক, আমরা যে স্টলটাতে বসে আছি, শব্দশিল্প, তো প্রকাশক শরীফ ভাই। আমার প্রথম বইয়ের প্রকাশক উনি। প্রথম বইটি ছিল 2015 সালে, ভালোবাসার স্মৃতিচিহ্ন। তো আমাকে এরকম কোনো বিড়ম্বনা পোহাতে হয়নি, বরঞ্চ আমি যা চেয়েছিলাম প্রকাশকের কাছে তার থেকে আরও বেশি পেয়েছিলাম। কথা ছিল যে হয়তো উনি 200 বা 300 কপি বই প্রোডাকশনে আনবে, তারপর হয়তো আর থাকবে না। কিন্তু কাকতালীয়ভাবে যখন দেখা গেল যে ওই কপিগুলো শেষ, উনি পরের বার আবার ওই বইটা রিপিট মুদ্রণ করেছেন। এটা আমার জন্য একটা বড় অনুপ্রেরণা, এবং অবশ্যই কৃতজ্ঞতাবোধের জায়গা আছে শব্দশিল্পের প্রতি।
ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো এখন পর্যন্ত আপনার কয়টি বই লেখা হয়েছে? এ পর্যন্ত এই বইমেলা যে আমার বই আসতেছে থ্রিলার ভয়ঙ্কর বান্ধবী, এটা দিয়ে আসলে 19তম বই। সেই 2015 সাল থেকে যাত্রা শুরু, অদ্যাবধি পর্যন্ত 19টি বই প্রকাশিত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য যদি বলি ভূতের বাড়ি অস্ট্রেলিয়া, ভূতের চশমা, তারপর রোমান্টিক উপন্যাস যদি ধরি তোমার জন্য লাল গোলাপ, হাসির গল্প বই আছে আমার হুমায়ুনের রসিকতা, মুক্তিযুদ্ধ ভিত্তিক লেখা আছে 71-এর গল্প, রাতুলের কুকুরু পাখি সেনা। তো আমি মোটামুটি চেষ্টা করেছি যে 2টি ধারায় লিখতে, বাচ্চাদের জন্য প্লাস বড়দের জন্য, যে আমি 2 শ্রেণীর পাঠকের কাছেই পৌঁছাতে চাই, যাতে লেখক হিসেবে বড় বড় লেখকদের বেঁচে থাকার এটা একটা অবলম্বন, যে হয়তো উনি শিশু সাহিত্যে বেঁচে আছেন, নয়তো বড়দের লেখালেখিতে বেঁচে আছেন। তো আমি চেয়েছি যে আমি যাতে কোনোটাতে হারিয়ে না যাই, হয়তো শিশু সাহিত্যে আমি যাতে আমার ছাপটা থেকে যায়, অথবা বড়দের জন্য যে গল্প উপন্যাস লিখছি সেই জায়গাটায় যাতে আমি রয়ে যেতে পারি। এই জন্য আমি 2টি ফরম্যাটে লেখার চেষ্টা করি আর কি। ভাইয়া তো ভূতদের নিয়ে অনেক লেখালেখি করেছেন, তাহলে আপনার কি মনে হয় ভূত কি আসলেই আছে? আসলে ভূত বাস্তবিক অর্থে হয়তো আছে, হয়তো বা নেই। আমি নিজেও অনেক সময় সন্দিহান যে হয়তো ভূত নেই, আবার অনেক সময় আমার মনের মধ্যে জেগে ওঠে কেন ভূত থাকবে না। আর মজার ব্যাপার হলো, আমি যে ভূতের বইগুলো লিখে থাকি, বাচ্চারা অসম্ভব রকমের মজা পায় আর কি এই বইগুলো পড়ে। আমার অনেক ভূত আছে যেগুলো খুব দুষ্টু, বাচ্চাদের সাথে খুনসুটি করে, খেলাধুলা করে, স্কুলে যায়, ওদের টিফিন চুরি করে খেয়ে ফেলে। আবার অনেক ভূত আছে যে বীভৎস, ভয় দেখায়, প্রতিশোধ পরায়ণ হয়। তো এই জন্য আমি আসলে বাচ্চাদের জন্য যখন লিখি ওই ভূতগুলা খুব মজার হয়, দুষ্টু হয়। আর বড়দের জন্য যখন লিখি হরর বা থ্রিলার, ওই ভূতগুলো খুব বীভৎস হয়। তো এই যে ভূতদের নিয়ে লেখালেখির সময় লেখকদের আসলে কোন বিষয়টা মাথায় রেখে লেখা উচিত? আসলে আমার মনে হয় যে আমি যখন লিখছি কোন জায়গায় আমি কাদের জন্য লিখছি সেটা আগে চিন্তা করা দরকার। আমি যদি বাচ্চাদের জন্য লিখি, শিশু সাহিত্য লিখি, তাহলে অবশ্যই আমাকে সেই বয়সে ফিরে যেতে হয়। যে আমি যদি কিশোরদের জন্য লিখি, তাহলে আমাকে মনে করতে হবে আমার বয়স বোধহয় সেই 12 থেকে 18-এর ভিতরে, আমি স্কুলে যাচ্ছি, বন্ধুদের সাথে টিফিন খাচ্ছি, স্কুল ছুটির পর পুকুরে লাফালাফি ঝাপাঝাপি করছি, এরকমটা ফিরে আসে শৈশবটা বারবার। আর যখন বড়দের জন্য লিখি তখন তো আরেকটু চিন্তাভাবনাটা একটু উন্নত থাকে, তাদের মন মানসিকতা বুঝতে হয়, তারপর পরিস্থিতি, বিভিন্ন সংগ্রাম, মানুষের যাপিত জীবনের কষ্ট, এই আবেগ অনুভূতি, এইগুলো চিন্তা ভাবনা করে লিখতে হয় আর কি। ভাইয়ার লেখালেখির সাথে যদি কোনো আবেগঘনীয় ব্যাপার থাকে সেটা আমাদের সাথে একটু শেয়ার করেন। লেখালেখিতে আসলে আবেগঘন ব্যাপার অনেকই আছে। সব থেকে বড় যেটা আমাকে নাড়া দেয়, যে আমি প্রথম যখন লেখক হিসেবে আমার প্রথম বই প্রকাশ হয়, আমি স্বপ্ন দেখতাম যে কখন অনন্যা থেকে আমার একটি বই আসবে, সময় থেকে আসবে, কিংবা প্রথমা থেকে আসবে। কাকতালীয়ভাবে আমার প্রথম বই বের হওয়ার পরেই সময় প্রকাশন একটা বড় সার্কুলার দেয় ওনারা, যে নতুন লেখকের খোঁজে। তো ওই জায়গায় আমি পাণ্ডুলিপি জমা দেই এবং ওই পাণ্ডুলিপিটি নির্বাচিত হয়। এই সংবাদটা শোনার পর আমার কাছে মনে হয়েছে যে আমি যদি আর কখনো কোনো বই নাও লিখি, হয়তো লেখালেখিতে আমি সেরা কোনো কিছু পেয়ে গেছি। আর সবথেকে বড় ব্যাপার, এই বই পড়ার পরে যারা সাহিত্যবোদ্ধ আছেন, যেমন আব্দুল্লাহ আবু সাইদ স্যারকে এই বইটা দেওয়ার সৌভাগ্য আমার হয়েছিল, আনিসুল হক, ইমদাদুল হক মিলন, এবং শিশু সাহিত্যে চরম দাপুটে লেখক আমাদের দেশের লুৎফর রহমান রিটন, ওনাকে এই বইটা উৎসর্গ করা হয়েছিল। তো রিটন ভাই এই বইটা পড়ে বলেছিল যে তুমি তো আমাদেরকে পিছনে ফেলে দিবে। তো এই যে বড় বড় লেখকদের এই বই সম্পর্কে মূল্যায়ন, আমার লেখা সম্পর্কে মূল্যায়ন, তখন আমার মনে হয়েছে যে হ্যাঁ, হয়তো আমার জীবনের সেরা কোনো কিছু আমি পেয়ে গেছি। ভাইয়া যেমনটা বললেন যে আপনি 2 ফরম্যাটে লিখছেন, একটা হচ্ছে বাচ্চাদের জন্য লিখেছেন আর একটা হচ্ছে উপন্যাস বড়দের জন্য লিখেছেন। তো আপনার নিজের কাছে কোন লেখার ফরম্যাটটা বেশি ভালো লেগেছে? আমি আসলে যে ফরম্যাটটাতে লিখতে চাই, এটা আমার খুবই একটা মনোবেদনা আছে। সেটা হলো, আমি যদি আপনাকে বলতে যাই নির্দ্বিধায় যদি বলি, আমি ভাষা শহীদ আব্দুল জব্বারকে নিয়ে একটা উপন্যাস লেখা শুরু করেছিলাম। এটা 8000 লেখার পর স্টপ করে রেখেছি। আবার আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একটা উপন্যাস লেখা শুরু করেছিলাম, এইটাও 10,000 লিখে স্টপ। কারণ কি, আমি চাই যে ইতিহাস আশ্রিত লেখাগুলো লিখতে, ওইগুলো উপন্যাসের আদলে পাঠককে দিতে। কিন্তু এই জায়গায় বিপত্তিটা ঘটে কোথায়, যে প্রকাশকরা যখন আমার কাছে পাণ্ডুলিপি চান, ওনারা বেশিরভাগই হয়তো মনে করেন যে আমার
শিশু সাহিত্যে একটা আমার বই হয়তো কিছু চলে, তারা শিশু সাহিত্যের পাণ্ডুলিপিগুলাই আমার কাছে চান, বা অনেক প্রকাশক বড়দের রোমান্টিক উপন্যাস চান, যে কারণে আমার যে তৃপ্তির জায়গাটা, যে ইতিহাস আশ্রিত লেখাগুলো, সেগুলো আসলে হয়ে ওঠে না, এবং নানা সীমাবদ্ধতার কারণে ওই বইগুলো হচ্ছে না। তো আমি খুব করে চাইবো যে এই বইগুলো যদি হয়, তাহলে হয়তো লেখক হিসেবে আমার আর কোনো অপূর্ণতা বা তৃপ্তি থাকবে না। লেখক হিসেবে আমি ইতিহাস আশ্রিত লেখা লিখতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং ভালো লাগার জায়গাটা এবং ধ্যান জ্ঞান বলতে পারেন এই ইতিহাস আশ্রিত লেখাতেই। আচ্ছা ভাইয়া, আরেকটা বিষয় জানতে চাচ্ছি, আগামী 10 বছর পর আপনি নিজেকে আসলে কোথায় দেখতে চান? আসলে লেখালেখি এটা তো আসলে সাধনার ব্যাপার। অনেকের এক জীবন চলে যায় লেখালেখি করতে করতে, তারপরেও দেখা যায় প্রতিষ্ঠা বা খ্যাতি কিছুই আসে না। আবার অনেকে একটি বই লিখেই জনপ্রিয়তার তুঙ্গে চলে যায়। তো আমি আসলে কখনোই জনপ্রিয় হতে চাই না। আমি চাই যে আমার লেখাটা পাঠকের কাছে পৌঁছাক, যে আমার প্রথম বইটা পড়লো সে যাতে পরের বার চিন্তা করে যে না, এই লেখকের লেখা ভালো, তার লেখায় কোনো মেসেজ থাকে, বার্তা থাকে, আমাদের বাচ্চাদের হাতে এই বইটা তুলে দিলে নির্দ্বিধায় তারা ভালো মানুষ হবে। তো এইটুকুই আমার চাওয়া। আমি আসলে জনপ্রিয় লেখক হতে চাই না। 10 বছর পরে যে পাঠকরা আমার বই পড়ছে, তারা যাতে আরও 10 জনকে বলে যে এই লেখকের লেখাটা ভালো। আমি লেখক হিসেবে এটাই কামনা করি, এটাই প্রার্থনা করি। এছাড়া কি অন্যদের লেখা আপনার পড়া হয়? হ্যাঁ, প্রচুর। আমি আসলে মূলত গল্প উপন্যাস লিখলেও কবিতার বই প্রচুর পড়ি। জীবনানন্দে এক প্রকার বলতে গেলে বুথ আমি। মহাদেব সাহার কবিতা আমার প্রচুর ভালো লাগে। গল্প উপন্যাসের ক্ষেত্রে যদি যাই, জহির রায়হান, আহমদ সাফা, হুমায়ুন আহমেদ, সমরেশ মজুমদার, শীর্ষেন্দু কিংবা সুনীল, আসলে যখন যার লেখাই পড়ি ওইটাই আমার কাছে মনে হয় যে সেরা লেখা। এবং আমি নিজে ঈর্ষান্বিত হই অনেক সময়, যখন সুনীলের প্রথম আলো পড়ি, মনে হয় কেন আমি এরকম লিখতে পারলাম না। বা আহমদ সফর যখন গাবি বৃত্তান্ত পড়ি, তখন মনে হয় আমি কেন এরকমটা লিখতে পারলাম না। হুমায়ুন আহমেদের দেয়াল যখন পড়ি, মনে হয় যে এইটা যদি আমি লিখতে পারতাম। তো সেই জন্য আসলে নিজেকে সমৃদ্ধ করতে চাইলে, লেখক হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলে, আমি মনে করি পড়ার কোনো বিকল্প নেই। ভাইয়া, আপনি প্রথম যে বইটা প্রকাশ করেছিলেন, সেটা থেকে যে রেমুনারেশন আপনি পেয়েছিলেন, সেই টাকাটা দিয়ে আপনি আসলে কি করেছিলেন? আমি আসলে প্রথম বই থেকে রয়্যালিটি পাইনি, দ্বিতীয় বই থেকে রয়্যালিটি পেয়েছিলাম, যেটা বললাম ভূতের বাড়ি অস্ট্রেলিয়া বইটি থেকে। এটা আমার যতদূর মনে আছে যে সে বাংলা বাজারে আসলাম, সময় গ্রাফিক্সের অফিসে বাংলা বাজার থেকে। তারপর ওনারা একটা চেক দিলেন, অ্যামাউন্টটা যদিও খুব বড় ছিল না, একেবারে আবার নর্মালও ছিল না। তো প্রথম রয়্যালিটির টাকা দিয়ে আমার মনে আছে আমি 3000 টাকার বই কিনেছিলাম, আর নিজের জন্য একটা টি শার্ট কিনেছিলাম, আর পরিবারের জন্য উপহার সামগ্রী কিনেছিলাম আর কি। প্রথম বই থেকে রয়্যালিটি না পাওয়ার পেছনের কারণটা কি? প্রথম বই না পাওয়ার কারণটা হলো আসলে আমি ওটা প্রত্যাশাতে ছিলাম না। আর প্রকাশকের কাছে আমার কথাই ছিল এটা যে প্রথম বইটা যদি বেশ ভালো চলে, উনি পরবর্তীতে আমার পরবর্তী বইটা করবেন। তো সেই সুবাদে আমিও আসলে প্রকাশককে আর রয়্যালিটির ব্যাপারে কথা উঠাইনি, বা উনিও সেই ব্যাপারে আর কথা বলেননি। কিন্তু উনি দ্বিতীয় বইটা আমার ঠিকই করেছিলেন আর কি। তো এই জন্য প্রথম বইয়ের রয়্যালিটির ব্যাপারটা আসলে আসেনি। এছাড়া তো এখন বর্তমানের অনেক লেখক আছেন যারা অনলাইনে লেখালেখি করে, আপনিও কি তেমন লিখেন? হ্যাঁ, আমি অনলাইনে সারা বছরই লিখে থাকি। ফেসবুক পেজ আছে আমার, সেই জায়গায় লিখে থাকি। বিভিন্ন পত্রিকায় গল্প পাঠাই, সাহিত্য পাতাগুলোতে থাকে, বিভিন্ন স্থানীয় ম্যাগাজিনে থাকে। আর সবথেকে বড় ব্যাপার যেটা আমার হয়েছে যে আমার গল্প বলার যথেষ্ট স্পেস আছে লেখালেখির বাইরেও। আমি যখন শ্রেণীকক্ষে যাই, আমার শিক্ষার্থীরা উন্মুখ হয়ে থাকে যে কখন 5 মিনিট আগে যদি স্যারের ক্লাসটা শেষ হয়, 5 মিনিট আমরা একটা গল্প শুনতে পারবো। বা আমার পরিচিত যারা আছে, ফ্রেন্ড সার্কেল, ওরাও মনে করে যে আমি বানিয়ে বানিয়ে খুব মজার গল্প বলতে পারি। ওরাও খুব আকৃষ্ট হয়ে ধরে আমাকে যে গল্প বলার জন্য। তো সেই জন্য আমি মনে করি যে এটাও আমার উপরওয়ালার কাছে আমি চরমভাবে কৃতজ্ঞ যে আমাকে গল্প বলার একটা জায়গা দিয়েছেন উনি। সেটা লেখালেখির মাধ্যমে নয়, গল্প বলার মাধ্যমেও আমি একটা প্ল্যাটফর্ম পেয়েছি। এই যে অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনার লেখা পড়ে আপনার সামনে থেকে বই কিনছে, তখনকার আপনার অনুভূতিটা কেমন হয়? এই অনুভূতি আসলে প্রকাশ করার মতো না। নিজের
সত্তা দিয়ে যখন একটা লেখা প্রকাশ হয়, যখন পাঠক ওই বইটা কিনে নেন, তখন মনে হয় যে পৃথিবীতে এর থেকে আর কোনো সুখ থাকতে পারে না। কারণ একজন লেখকের লেখা আপনি টাকা দিয়ে কিনে নিয়ে পড়ছেন, এর থেকে এখন তো বিনোদনের অসংখ্য মাধ্যম আছে, চাইলে সিনেমা দেখতে পারেন, ইউটিউবে গান শুনতে পারেন, সেই জায়গায় আপনার লেখা পাঠক কিনে নিয়ে পড়ছে। এই ব্যাপারটা আসলে আমাকে দারুণভাবে বিমোহিত করে, এবং যারা বই পড়ুয়া পাঠক আছে তাদের প্রতি আসলে সত্যিই কৃতজ্ঞ যে এই অনলাইনের যুগে, বিনোদনের অসংখ্য মাধ্যমের যুগেও যারা বই পড়ছেন তাদের কাছে আসলে সত্যিই কৃতজ্ঞ আমরা। আচ্ছা ভাই, এখন তো অনলাইনে বই পড়া যায়, তো অনেকে দেখা যায় হার্ড কপি না কিনে হচ্ছে অনলাইন থেকে বই পড়ে নিচ্ছে। তো আপনার কাছে কোনটা মনে হয়, অনলাইনে বই পড়ায় স্বাচ্ছন্দ্য বেশি নাকি হার্ড কপি হাতে নিয়ে বই পড়ায় স্বাচ্ছন্দ্য বেশি পায় মানুষ? আসলে আপনি একটি বই হাতে নিয়ে পড়ার যে আনন্দ, পড়ার যে তৃপ্তি, সেটা আসলে ইবুকে বা অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ওরকমভাবে পাওয়া যায় না। আপনি একটা বই হাতে নিলেন, নতুন বইয়ের ঘ্রাণ, বইয়ের পৃষ্ঠা যখন উল্টালেন, সেটা অনুভূতি আসলে মনে হয় পৃথিবীর সেরা সৌন্দর্যের মধ্যে একটি। আর অনলাইনগুলোতে কি হয়, ওটা তো মনে হয় যে প্রাণ নাই, নিষ্প্রাণ। অনেক সময় একটা গল্পে আমরা চোখ আকৃষ্ট হয়ে গেলাম, কিছুক্ষণ পরার পর মনে হয় যে আছে তো থাকুক, আমি হয়তো ওটা কপি করে রাখতেছি, পরবর্তীতে আর ওটা ছুঁয়েও দেখতেছি না। কিন্তু একটা আস্ত বই যখন আমি হাতে নিয়ে পড়তেছি, আমি পৃষ্ঠা কিন্তু ভেঙে রাখতেছি, বুক মার্ক করে রাখতেছি, আমার মধ্যে তাড়না তৈরি হয় যে ওই বইটা কখন খুলতে পারবো। অনলাইনের ক্ষেত্রে সেটা হচ্ছে না। তবে আমার কাছে মনে হয় যে দুই মাধ্যমেই বই পৌঁছাচ্ছে পাঠকদের কাছে, এটাই সব থেকে বড় ব্যাপার। তথ্য প্রযুক্তির যুগে বই কেন পিছিয়ে থাকবে, বই ইবুক বা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে যাক, লেখক হিসেবে এটাই চাই। তবে কাগজের বইয়ের আবেদন আমার মনে হয় কখনোই ম্লান হবে না, কখনোই ফুরাবে না। এবার তো ভাই রমজানের মধ্যে হচ্ছে বইমেলা হচ্ছে, তো রমজানের মধ্যে বইমেলা হয়, আপনাদের বই বিক্রিতে কোনো প্রভাব পড়ছে কিনা? আসলে অবশ্যই আপনি জানেন যে এর আগে করোনাকালে লকডাউনের সময় বইমেলা হয়েছিল, সেই বইমেলাগুলোতেও প্রকাশকরা বেশ ক্ষতির সম্মুখীন হয়েছিল। কারণ একটা বইয়ের পিছনে আপনি জানেন যে অনেক ইনভেস্ট থাকে প্রকাশকদের, তো সেটা যদি না উঠে আসে, এই প্রকাশনা শিল্পটা আসলে টিকবে না। তাদের অস্তিত্বের কথা চিন্তা করে আমার মনে হয় যে রমজানের মধ্যে হয়তো যারা জেনুইন পাঠক, নির্দিষ্ট কিছু পাঠক আছে যারা সারা বছর বই কিনেন, তারা তো বইমেলায় আসবেই, নতুন কিছু পাঠকও যুক্ত হবে। তবে তুলনামূলকভাবে রমজান থাকাতে অন্যান্য বইমেলা থেকে আমার মনে হয় বিক্রি কিছুটা কম হবে, এবং প্রকাশকদের ইনভেস্ট উঠে আসার ঝুঁকিটা রয়েই যাবে। এই ক্ষেত্রে আমার মনে হয় যে ঊর্ধ্বতন যারা আছে তাদেরকে আন্তরিক হওয়া দরকার, বইমেলা কখন দেওয়া যায় এই বিষয়ে পরবর্তী দিনগুলোতে ভাববার বিষয় রয়েছে। ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অক্ষরের গল্পে আপনার সময় দেওয়ার জন্য। আপনার জন্য আমাদের সবার তরফ থেকে হৃদয় শুভকামনা। আপনাকেও ধন্যবাদ, এবং অক্ষরের গল্পের যারা দর্শক আছে, শ্রোতা যারা আছে, তাদেরকেও ধন্যবাদ। সর্বোপরি যারা বইমেলায় আসবে, পাঠক যারা বই কিনবে, তাদের সবার প্রতি আহ্বান থাকবে যে রমজানের মধ্যে আমরা তো ঈদের জন্য শপিং করবই, তার পাশাপাশি একটা বই থাকুক না আমাদের শপিংয়ের তালিকায়। তো আশা করি সবাই দল বেঁধে সপরিবারে বইমেলায় আসবেন, পছন্দের লেখকদের বই কিনবেন। সবার প্রতি ভালোবাসা। বইমেলার আলো ম্লান হয় না, অক্ষরের আলো কখনো নিভে যায় না। আজকের গল্পে আমরা দেখলাম একজন লেখক কিভাবে তার স্বপ্নগুলো শব্দ করে তৈরি করে, কিভাবে তার সংগ্রাম গল্পে রূপ নেয়, কিভাবে তার ত্যাগ চিরস্থায়ী হয়ে থাকে বইয়ের পাতায়। আপনার মধ্যেও যদি জন্ম নেয় এমন কোনো প্রতিভা, তাহলে তাকে থামিয়ে রাখবেন না। লিখে রাখুন ডায়েরির পাতায়, মোবাইলের নোটে, অথবা মনের গোপন কোণে। কে জানে, আপনার শব্দ থেকেই তৈরি হতে পারে নতুন গল্প। আজকে এই ছিল আমাদের আয়োজন, শখের মেলা প্রেজেন্টস অক্ষরের গল্প। নেক্সট বাংলাদেশ 24 এর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।